তুষার ভাই, আপনি জানেন যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এখন নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছে। কে জিতবে, কে হারবে, কে জিতলে কেন জিতবে, কে ভোট পাবে, কেন ভোট পাবে, এই সমস্ত নানা ধরনের ইকুয়েশন কিন্তু মানুষের মধ্যে টুকটাক আলোচনা হচ্ছে। অনেকে জরিপ করছেন, জরিপের রেজাল্ট দেখে কেউ অবাক হচ্ছেন, কেউ খুশি হচ্ছেন। নানা ধরনের আলাপ, আবার নীরব ভোট বলতেও নাকি একটা ভোট আছে, সে আলোচনাও আসছে। তো এর মাঝখানে আজকে আমরা দেখলাম, পত্রিকাতে পড়লাম যে একটা আপনার প্রতিষ্ঠান নাম হলো সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ। আমি নামটা অর্থ বুঝি নাই, সোচ্চার আবার টর্চার। সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ এরা একটা জরিপ করেছে। এই জরিপে অনেক কিছু, এই যে দলীয় প্রধান যারা আছেন, তারেক রহমান অথবা শফিকুর রহমান অথবা নাহিদ ইসলাম, এরা নাকি নিজ নিজ আসনে জিতবেন, কিন্তু বাংলাদেশ খেলাফত আন্দোলন যেটা আছে, যা মমিনুল হক যেটা প্রধান, উনি নাকি জিততে পারবেন না, ববি হাজার, এরকম নানা রকম ইকুয়েশন আছে। ওগুলো নিয়ে আমি আলোচনা যাচ্ছি না। আমার যেটা মূল আলোচনা, সেটা হলো এই জরিপে বলা হয়েছে যারা নতুন ভোটার হয়েছে এবার, যারা প্রথমবারের মতো ভোট দিবে, তারা নাকি জামাতের দিকে বেশি আকৃষ্ট হয়ে, যেমন তার জামাতকে ভোট দেবে বলে জানিয়েছে। তো নতুন ভোটারদের এই যে পছন্দের যে আপনার বিষয়টা বলে তারা দেখাচ্ছে, এটা আপনার কাছে কেমন মনে হয়? আমি সাধারণত জরিপ খুব একটা বিশ্বাস করি না, কেননা জরিপ যারা করেন তারা চাইলে পরে জরিপের অর্থায়ন এবং জরিপের উদ্দেশ্য অনুযায়ী জরিপকে ম্যানিপুলেট করতে পারেন। এই জরিপগুলি নির্বাচনের ঠিক আগে আগে হয়। নির্বাচনের সময় জরিপগুলি করলে প্রচুর পাবলিসিটি পাওয়া যায়। ফলে অনেক সংস্থা আছে নির্বাচনের আগে জরিপগুলি করে নিজেদেরকে চেনায়। কিছু জরিপ আছে পার্টিগুলি পয়সা দিয়ে করে, কিছু জরিপ আছে তারা এমনিতেও জরিপ করে প্রতিষ্ঠানগুলি, তারা এই সময় জরিপ করে নিজেদের জরিপের দক্ষতা প্রমাণ করতে চায়। মানে এক একজনের এক এক উদ্দেশ্য থাকে। আপনি যে জরিপের কথা বললেন সেখানে এরকম বলা হয়েছে যে একটি দল বেশি সমর্থন পাবে, আরেকটি দল পাবে না। আবার অন্য একটা জরিপে বলা হয়েছে নতুন ভোটারদের 70% বিএনপি কে ভোট দিবে। ফলে আপনি বুঝতে পারছেন যে এই জরিপগুলি আসলে যে যেখানে গিয়ে করে সেখান থেকে রেজাল্ট আসে। ধরেন বগুড়ায় করলে বিএনপির অনেক বেশি আসে, আবার ধরেন জামাত প্রবণ এলাকা রাজশাহী বা এইসব জায়গায় করলে আবার জামাতেরটা বেশি আসে। কিন্তু আমার বক্তব্যটা খুবই পরিষ্কার, জরিপে বিশ্বাস করে ভোট দিতে গেলে ভোট সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি। একটা জিনিস ঠিক যে জামাতের সমর্থন আগের চেয়ে হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু জামাতের যে এক ধরনের সমর্থনের হইচই দেখা যাচ্ছে, এটা মূলত জামাত তার প্রচার যন্ত্রের মাধ্যমে বেশি বেশি প্রমাণ করার চেষ্টা করছে। খুব সহজ একটা হিসাব করতে পারেন। 2008 সালের শেষ যখন ভোট হয়েছে, তারপরে এখন 18 বছর পার হয়নি, গত মানে 8 সাথে 18 যোগ করলে 26, মাত্র 18 বছর হয়েছে আর কি লোকজনের। 8-এর ভোটের যে ফলাফল, সেই ভোট থেকে যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে দেখবেন যে তরুণদের যে ভোট যুক্ত হয়েছে, সে যুক্ত হওয়া ভোটের পরিমাণ কত। আগে যারা অন্য কোথাও ভোট দিয়েছে তারা তো সাধারণত ভোট বদলায় না, কিন্তু এই তরুণ ভোটার যারা 18 বছর হয়েছে, যাদের এই 26 এবং 25-এ কিংবা ধরেন 24-এ বা 23-এ বা 22-এ বা 20-এ, এইভাবে যদি চিন্তা করেন তাহলে আমি ধরে নিচ্ছি যে গড়ে 1 থেকে 1.5 কোটি নতুন ভোটার হয়েছে। একটা হিসাব পাওয়া গেছে যে প্রথমবারের মতো ভোট দিচ্ছে এবার প্রায় 4 কোটি 4.5। তাদের হিসাব এটা বলা হয়েছে যে যাদের বয়স এখন 30 বছর, তারা তো 2008 সময় বয়স ছিল ধরেন আপনার 12 বছর, তারা তো তখন ভোট দিতে পারে নাই। ওইভাবে যদি ধরি তাহলে 35 বছর পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। যাদের বয়স এখন 35 বছর, তারাও কিন্তু 2008-এ মাত্র ভোট দিতে পেরেছে অথবা পারেনি। তো এদের মধ্যে অনেকেই তো আওয়ামী লীগ আমলে ভোট দিতেই পারে নাই। সেই হিসাবে দিতে পারে নাই এটা বলা ঠিক না, দিতে যায় নাই। যাই হোক, তাদের ভোট দেওয়া হয় নাই। তো সেই হিসেবে তারা বলছে যে প্রায় 4 থেকে 4.5 কোটি লোক আছে এবার নতুন ভোটার।
মানে কিন্তু প্রথমবারের আমার মতো। কাছে হিসাবটা মনে হয় যে এটা একটা ম্যানিপুলেটেড হিসাব। যার বয়স 30 বছর, সে গত 12 বছর ভোট না দিয়ে থাকলে স্বেচ্ছায় ভোট দেয়নি। এরকম ভোটারদের মধ্যে জামাত ভাবলে পরে ভুল হবে, কারণ আজকে থেকে 12 বা 14 বছর আগে জামাতের এই অবস্থা থাকলে গণজাগরণ মঞ্চ হয়ে জামাতের ওই করুণ পরিণতি হইতো না। ফলে 2014 সালে আপনি যদি চিন্তা করেন, তাহলে তখন জামাত কিন্তু পুরোপুরি ব্যাকফুটে। তাহলে আপনাকে হিসাব করতে হবে 14 সাল থেকে এই 24 সাল পর্যন্ত, 10 বছর। আমি 10 বছরে অর্ধেক ভোটারও যদি জামাতে চলে গিয়ে থাকে, তাহলে কিন্তু পরিস্থিতি বদলাবে না। কারণ তার আগে জামাতের কত পার্সেন্ট ভোট ছিল, তাই না? জি 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 জি, বুঝতে এবং পেরেছি। 4 কোটি নতুন ভোটার ভোট দিবেন, এই 4 কোটি সবাই ভোট দিতে আসবেন, এটা ভাবাটা একটা ভুল কথা। দিনের শেষে বাংলাদেশে কোনোদিনই 70% ভোটও কাস্ট হয় না আসলে। তাহলে 12 কোটি ভোটার থাকলে ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা বড় জোর 5 থেকে 7 কোটি। তো ধারণা করা হচ্ছে সেখানে 4 কোটি নতুন ভোটার সবাই চলে আসবেন, বরং বয়স্ক ভোটাররা বেশি ভোট দিতে যায়, তরুণ ভোটাররাই বরং অনেক সময় ভোট দিতে যায় না। তাদের অনেক চিন্তা ভাবনা থাকে। এবং এই যে বলা হচ্ছে 4 কোটি লোক ভোট দেয় নাই, এরা তো তরুণ। তরুণরা কেন ভোট দিল না? তাদের পছন্দের প্রার্থী ছিল না, ওই জন্য ভোট দেয় নাই। এই কথা যদি চিন্তা করা হয়, তাহলে তো এই তরুণেরা বহু আগে জামাতকে ক্ষমতা আনতে পারতেন, এই তরুণেরা বহু আগে আন্দোলন করে ফেলতে পারতেন, তাই না? জি ফলে এই হিসাবগুলি হচ্ছে এক ধরনের অঙ্ক। এই অঙ্কে অনেক ফাঁক ফোকর আছে। এবং এই জি 4 কোটি ভোট নতুন যুক্ত হবে, এই 4 কোটি ভোটের 2 কোটিও যদি জামাত পায়, বাকি 2 কোটিতে পাবে জামাতের বিপক্ষ জোট। এখানে তো রাইট। অনেক বড় বড় কেউ নাই, এখানে তো 3টা পার্টি নাই। ফলে না দুইটাই। বিএনপির পুরনো ভোটের সাথে 2 কোটি যোগ করে দেন, আর জামাতের পুরনো ভোটের সাথে 2 কোটি যোগ করে দেন, ঠিক আছে? তাহলেও দেখবেন জামাত অনেক পিছিয়ে থাকে। জামাত অঙ্ক করে তারা যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা চেষ্টা করার কথা উঠেছে, যেমন পোস্টাল ব্যালট জি এবং অন্যান্য জায়গাতে তাদের লোকজনের যে অতি তৎপরতা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সেটারই একটা অংশ। এটাও একটা মেটিকুলাস ডিজাইন। আমার আপনি বলতে চাচ্ছেন নতুন ভোটারের যে প্রচারিত সংখ্যাটা এটা আসলে অতিরঞ্জন আছে এখানে। হুম, এখানে অবশ্যই অতিরঞ্জন আছে। হুম, ধরেই নেওয়া হচ্ছে নতুন ভোটার অনেক আসবে এবং তরুণরা সব জামাতকে ভোট দিবে, এটা একদম ভুল ধারণা। তরুণরা অনেকে জামাতকে ভোট দিতে পারে, কিন্তু সকলে দিবে না। আর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যেটা হয়েছে, সেটা হচ্ছে একদল ছেলে মেয়ে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারা জনসংখ্যা আসলে কতটুকু? ইভেন যারা পড়াশোনা করে তাদের কত পার্সেন্ট? আমি বারবারই বলেছিলাম যে বাংলাদেশের সব স্কুল কলেজে নির্বাচন দিয়ে দেন, দেখেন সেখানে জামাত সবগুলিতে জিতে কিনা। আগে থেকেই রাকসু এবং চাকসু তাদের দখলে বহু বছর ধরে, ওইখানে জামাত বহু বছর বছর ধরে আছে। ফলে রাকসু চাকসু বাদ দিলে ডাকসু এবং জাকসু, সেখানে কিন্তু কারচুপির অভিযোগ আছে। নীলক্ষেতে ব্যালট পাওয়া গিয়েছে, কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না। রেজাল্ট মেনে নেওয়া হয়েছে, সবকিছু হয়ে গিয়েছে। জাকসুতেও কিন্তু শিক্ষকরা পদত্যাগ করেছিলেন কমিটি থেকে, আপনার মনে আছে নিশ্চয়ই, যে জি জি কারচুপির জি জি। অভিযোগ দিয়ে। সুতরাং এগুলাকে বেঞ্চমার্ক হিসেবে ধরা বা এগুলিকে উদাহরণ হিসেবে ধরাটা বুদ্ধিমানের কাজ না। আচ্ছা, এখন আমরা নির্বাচনে যে পর্যবেক্ষক নিয়োগ এটা নিয়ে একটা আরেক মানে একটা মহা কেলেঙ্কারি ব্যাপার স্যাপার দেখা গেল আমাদের। আমরা দেখতে পেলাম যে এইবার সরকার প্রচুর পর্যবেক্ষককে মানে নিয়োগ দিয়েছে এবং মানে অনুমতি দিয়েছে। তার মধ্যে 81টি সংস্থাকে তারা অনুমতি দিয়েছে এবং এই 81টি সংস্থার মোট পর্যবেক্ষকের সংখ্যাও প্রায় 55,454 জন। এবং ইন্টারেস্টিংলি এখানে সবচেয়ে বেশি পর্যবেক্ষক যার ছিল সেই প্রতিষ্ঠানের নাম হলো, সংক্ষেপে নাম হলো পাশা। সেই পাশার আসলে পর্যবেক্ষক পাশা না, নিয়োগ। ওটার সংক্ষেপ নাম হচ্ছে পাসা, PASA। এটা সবাই বলতে লজ্জা পাচ্ছে। ওদের নাম আসলে পাসা, পিপুলস এস দিয়ে তো, এস দিয়ে পিপুলস তো দন্ত হয় না। অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল পিএএসএ। অ্যাডভান্সমেন্ট, PASA। এটার উচ্চারণ পাশা হয় কি করে? এস এর উচ্চারণ তো আহ, স না, এস এর উচ্চারণ হচ্ছে স। পাশা হবে। হ্যাঁ আচ্ছা, পাশা। হ্যাঁ আচ্ছা, এই পাশারই ছিল প্রায় 10,559 জন। হ্যাঁ, এখন 10,500।
10,500 মানে 20% এবং তাদেরকে দিয়ে দিয়েছে। এবং এই পাশার কিন্তু টোটাল কর্মকর্তার সংখ্যা হলো একজন, হ্যাঁ, মানে হুমায়ুন উনি কবির নির্বাহী তার নাম। পরিচালক আর কেউ নাই। তার নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবির, হ্যাঁ, বিখ্যাত এবং লোক সে সে। তার নিজের বাড়িতে একটা ঘরের মধ্যে এই পাশা খুলেছে। পাশা খুঁড়ে দিচ্ছে বলা ঠিক হবে কিনা জানি না। যাও, তো ওনার এইটা এবার এই নিউজটা প্রচারিত হওয়ার পর নির্বাচন কমিশন এটাকে মানে অনুমোদনটা স্থগিত করছে। এই যে স্থগিত করলো, আমার প্রশ্ন হলো 10,000 তো স্থগিত হয়নি, আর 55,454 এরা কারা? মনে রাখবেন, কোনো জবাব নাই। আওয়ামী লীগ আমলে যারা নির্বাচন পর্যবেক্ষণ করতো তারা কেউ কিন্তু এবার নাই, সবাইকে বাতিল করে দেওয়া হয়েছে, তারা সবাই ব্ল্যাক লিস্টে। আর নতুন যে এই যে 55,000 পর্যবেক্ষক গজে গেল, এদের দ্বারা আজকে কতটুকু পর্যবেক্ষণ হবে এবং কিভাবে পর্যবেক্ষণ নিয়োগ করা হয়েছে, তাদের সেরকম কোনো প্রশিক্ষণ আছে কিনা? ওই হুমায়ুন কবির সাহেব কিন্তু বলেছিলেন তার যারা কর্মী হবে 10,000, তাদের কারো কোনো প্রশিক্ষণ নাই। প্রশিক্ষণ ছাড়া একজন লোক পর্যবেক্ষক হয়ে কি করবে? তাহলে সে কি কোনো প্রার্থীর কাজ করবে? সে কি নিজেকে বিক্রি করে দেবে? কি করবে? এই বিষয়গুলোকে আরো কিভাবে কি করা যায়, আপনার কাছে কি মনে হয় এই পুরো ঘটনাটা নিয়ে? এইখানে একটি সন্দেহজনক তৎপরতা হয়েছে। প্রথমত, এই প্রতিষ্ঠানটি শুরুতে অকৃতকার্য হয়েছিল। ডিসেম্বর মাসে তড়িঘড়ি করে তাদেরকে আবার কৃতকার্য করা হয়েছে এবং তাদেরকে একবারে 10,500 লোকের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। যার কিনা একটা অফিস নাই, যার অফিস তার বাড়িতে, সেই অফিস আবার চুনারু ঘাটে, বাংলাদেশের কোনো প্রমিনেন্ট এলাকাতে না, চুনারু ঘাটে অবস্থিত নিজের বাড়িতে 1 রুমের অফিস বিশিষ্ট এই যে এনজিও, সেই এনজিও অতীতে নাকি বিভিন্ন এনজিওর সহযোগী হিসেবে লোক সরবরাহ দিত, এখন নিজেরাই লোক নিয়োগ করছে। এবং আপনি দেখেন কত হাস্যকর, এদের কোনো প্রশিক্ষণ নাই, এদের কোনো পরিচয় নাই, এদের নাম ধাম নাই। এবং এরা নাকি ওই এলাকাতে, ওই চুনারু ঘাট এলাকাতে 2টা অফিস খুলেছিল, 2টা গ্রামে বা 2টা এলাকায়। মানুষের প্রতিবাদের মুখে উল্টাপাল্টা কাজকর্ম করায়, মেয়েদেরকে চাকরি দিবে বলে প্রতারণা করায়, এইসব কারণে মানুষের প্রতিবাদের মুখে অফিসগুলি তারা গুটিয়ে নিয়েছে। এখন যেখানে অফিস আছে তার পাশের বাসার লোক জানে না যে এখানে একটা অফিস আছে। কিন্তু নির্বাচন কমিশন ঢাকায় বসে বুঝতে পেরেছে তার 10,500 লোক নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে সারা দেশে। নির্বাচন পর্যবেক্ষণ তো শুধু সিলেটে কিংবা চুনারুঘাটে, হবিগঞ্জে হবে না। এখন এই যে কাজটা নির্বাচন কমিশন করেছে কিসের ভিত্তিতে? আপনার মনে আছে তারেককে নিবন্ধন দিচ্ছিল না, তার নাকি অফিস নাই, আর এই লোকের কিছুই নাই, একটা নাম এবং নিজের বাড়িতে একটা ঘর ছাড়া, যে ঘরের মধ্যে এটার অফিস। এই এবং প্রতিষ্ঠানটা তারা আপনার দাবি যে তার বাংলা নামের বানানটাও ভুল। হ্যাঁ, এবং দেখেন, আমি ফেমার সাথে কাজ করেছিলাম আমি যখন ইয়াং, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স, এবং সেইখানে অনেক ট্রেনিং করানো হয়েছিল ছেলে মেয়েদেরকে যারা নির্বাচন পর্যবেক্ষণ করবে। এরপরে বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান, এদের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। IRI, তারপরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, তারপরে ডেমোক্রেসি ওয়াচ, এদের সাথে কাজ করেছি। ফেমার ফিরোজ ভাই পরে তো বিকল্প ধারায় তো যোগ দিয়ে রাজনীতিতেও করেছেন, আমাদের স্কুলের বড় ভাই ছিলেন। ওই সময় যত ধরনের ট্রেনিং আমরা দেখেছি, এই লোকগুলিকে কবে ট্রেনিং করাবে বা কবে ট্রেনিং করানো হয়েছে এই 10,500-কে? আসলে মূলত এটা একটা আইডি কার্ড বেচার ধান্দা। আমার ধারণা দলগুলির কাছে উনি আইডি কার্ডগুলি বিক্রি করে দিতেন এবং দলের লোকেরা পর্যবেক্ষক সেজে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো। আপনি নিশ্চয়ই জানেন, ভোটের বুথ ছাড়া এই পর্যবেক্ষকরা সব জায়গায় যেতে পারে, কেন্দ্রে প্রবেশ করতে পারে, কেন্দ্রের চারপাশে থাকতে পারে, নির্বাচন কমিশনের অফিসে ঢুকতে পারে, বিভিন্ন জায়গায় তারা যেতে পারে, ডিসিএসপির অফিসে ঢুকতে পারে, ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারে। জি, তাহলে এই জিনিসটা তো আসলে খুবই রিস্কি হয়ে গেল না? এই এত গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য এরকম ভাবে মানে আপনার দায়িত্বহীন ভাবে সব নিয়োগ দেওয়া এবং এদের সম্বন্ধে কোনো যোগাযোগ না করা, খোঁজখবর না নিয়ে এতগুলি লোককে অনুমতি দেওয়া। এই কাণ্ডটা তো করেছে নির্বাচন কমিশন, কিন্তু আপনি দেখবেন বিবৃতি দিয়েছে প্রেস উইং। নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে, কিন্তু এটা তো সরকার অনুমতি দেয় নাই, কিন্তু ব্যাখ্যা দিয়েছে সরকার
প্রেস উইং থেকে বলেছেন শফিক সাহেব যে এদেরকে স্থগিত করা হয়েছে। অনুমতি কি উনি দিছিলেন যে উনি স্থগিত করেন? প্রেস উইং কি এটা নির্বাচন বিশ্ববিদ্যালয় কমিশনেরও মুখপাত্র? আপনি আমাকে একটা জিনিস বলেন, এই অন্তর্বর্তী সরকারের প্রেস উইং কি নির্বাচন কমিশনেরও প্রেস উইং? এদেরকে লাইসেন্স দিল নির্বাচন কমিশন, আর এদেরকে স্থগিত করা হয়েছে, এটা বিবৃতি দিচ্ছে প্রেস সচিব, প্রেস উইং। এটা তো নির্বাচন কমিশন বলবে। প্রথমে নির্বাচন কমিশন জবাব দিবে যে এইভাবে তারা কেন পর্যবেক্ষক নিয়োগ করেছে, এবং তারপরে তারা বলবে যে তারা কি ব্যবস্থা নিলেন। এটা তো ধরা পড়ার কারণে এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা রিপোর্টেড না হইলে তো এটা এইভাবেই চলতো, এবং আপনি দেখতেন যে নির্বাচন পর্যবেক্ষণ করছে কিছু লোক যাদের নিজেদের ঘরবাড়ি পর্যবেক্ষণ করার ক্ষমতা নেই। এবং পরে বলা হতো যে 10,000 লোক বলছে নির্বাচন খুব ভালো হয়েছে, অথবা হ্যাঁ 54,000 পর্যবেক্ষক বলেছে নির্বাচন খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, নির্বাচন নিয়ে কিন্তু আজকে নির্বাচন নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব যা দেখছে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং উই আর ভেরি হ্যাপি, উনি এটা বলেছেন। আপনি আপনি কি হ্যাপি? আমার হ্যাপি হয় কি আসা যায়? উনি হ্যাপি, উনি কি দেখে হ্যাপি হয়েছেন এটা যদি উনি বলতেন তাহলে ভালো হইতো। আপনি নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন নেতারা, সেখানে একটা জোটে 3 জন। ওইখান থেকে নাকি মামুনুল হক সাহেব, শফিক সাহেব এবং নাহিদ, এই 3 জন তারা বক্তৃতা দিবেন। একটা জোটের পক্ষ থেকে 3টা দল যদি আলাদা আলাদা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আর আরেক দিক থেকে শুধু তারেক রহমান ভাষণ দেয়, এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? এই জোটে যারা অংশ নিচ্ছেন তাদেরকে আলাদা আলাদা কর্মসূচি, তারা কি আলাদা আলাদা সরকার গঠন করবেন? তাদের জোট জিতলে কি তারা আলাদা আলাদা ভাবে তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করবেন? তাহলে জাতির উদ্দেশ্যে তারা আলাদা আলাদা ভাষণ দিবেন কেন? আর আলাদা আলাদা ভাষণ দিলে তারা জোটে গিয়েছেন কেন? এটা কি লেভেল প্লেইং ফিল্ড? এটা কি ভালো প্রস্তুতি? এগুলার কোনো ব্যাখ্যা আছে? যে কোনো মূল্যে ওই মেটিকুলাস পার্সনদেরকে বক্তৃতা দেওয়ানো হবে। এবং এখানে আপনি আমাকে বলেন যে একটা জোট থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ কেন দিতে হবে? জাতির উদ্দেশ্যে তারা ইশতেহার দিবে, ভাষণ দিবে কেন? নির্বাচনে জাতির উদ্দেশ্যে ভাষণের বিষয় আরপিওতে কোথায় আছে? তাই না? কিন্তু এখন এটা আসলে আমার আমার কাছে মনে হচ্ছে এটা ক্ষমতার অপব্যবহারই হচ্ছে, কারণ অন্য আপনি দলগুলো ভাষণ দেওয়ার, কি দোষ করবে? জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো প্রক্রিয়াই নাই, আর আপনি এই 4টা বা 5টা দলকে বা কেন ভাষণ দিতে দিবেন? অন্য যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা ভাষণ দিতে পারবে না কেন? তারা কি মানে বন্যার জলে ভেসে এসেছেন? বছরের পর বছর রাজনীতি করেন এমন দল নাই? ধরে নিলাম ভোট তারা কম পায়, কিন্তু তারা কি এই এনসিপির চাইতেও কম অভিজ্ঞ? এনসিপিও জীবনে কোনোদিন ভোটে জিতে নাই, না, তারাও এখন কোনোদিন ভোটে জিতেন নাই। ওনারা এই 4টা দলকে নির্বাচন করলেন কিসের ভিত্তিতে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ওই যে ওনাদের মেটিকুলাসের ভিত্তিতে, ওনাদের ভালো লাগে, খুশিতে, ঠেলায়, ইচ্ছায়। খুশিতে ঠেলায় ঘুরতে। হ্যাঁ, আচ্ছা, কারণ এটা তো কোনো ব্যাখ্যা নাই। এই যে যাদেরকে দায়িত্ব দেওয়া, যাদের উনি যখন প্রতি এত আমেরিকায় গুরুত্ব গিয়েছিলেন, দিচ্ছেন, তাসলিম জারাকে আর আরেকজনকে সাথে নিয়ে গিয়েছিলেন না এনসিপি? তাসলিম জারা তো এখন আক্তারকে, এনসিপিতে নাই, এনসিপিতে নাই। আক্তার হ্যাঁ, এবং তার তিন যারা, হ্যাঁ। তো উনি যাকে নিয়ে গেলেন সেই লোকে এনসিপিতে থাকে নাই, তো উনি কিসের ভিত্তিতে তাকে নিয়ে গিয়েছিলেন? মেটিকুলাস ডিজাইনের ভিত্তিতে হলে মনে হচ্ছে। না, এটা একটা এত যাকে মেটিকুলাস গুরুত্ব চিন্তা, দেওয়া হলো, এটা এখানে একটা একটা কথা মেটিকুলাস কিন্তু চিন্তা। দেখেন আপনি, আরেকটা কথা বলা হচ্ছে যে এত এই যে গুরুত্বপ্রাপ্ত দলগুলো, যেমন ধরেন জামাতে ইসলাম, জামাতে ইসলামের কথা বলছে, এবং তারা বেহেশতির টিকিট অনেক জায়গায় বিক্রি করছে, তাদের হয়ে অনেকেই বলছে যে এমনি নাকি নামাজ পড়লে হবে না। আমি একটা দেখলাম একটা ভিডিও, যে এমনি নামাজ পড়লে হবে না, জামাতে ইসলাম না করে পর্যন্ত নাকি ইমান পোক্ত হবে না, এরকম বলছে। অথচ হুম, আমরা কালকে দেখলাম হেফাজতের আমির, উনি কিন্তু স্পষ্ট বলছেন যে জামাতে ইসলামকে ভোট দেওয়া হারাম। এখন হেফাজতে ইসলাম তো একটা বড় ইসলামী সংগঠন, এই যে আপনার কওমি মাদ্রাসাগুলো তারা জামাতের সংগঠন, এটা এখন এই আমির যদি বলে যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম, আবার অপর দিকে তারা যদি বেহেশতের টিকিট দেয়, জামাতকে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, তা আমরা যারা মূর্খ সূর্খ জনগণ, আমরা কোন দিকে যাব? ইসলাম ধর্মের বিধান আহ সহজ সরল। আল্লাহ তাআলা ব্যতীত বেহেশতকে পাবে এবং পাবে না এটা বলার অধিকার, ক্ষমতা, এখতিয়ার কারো নাই।
এবং আল্লাহ তাআলা বেহেশতের সুসংবাদ প্রেরণ করেছিলেন যাদের নাম দিয়ে। তিনি এটি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো কাছে তো জিবরাইল ফেরেশতাকে পাঠাবেন না, কারণ খাতামান নবিয়্যিন ওখানেই নবীদের তালিকা সেটা পূর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের বিধান অনুযায়ী সর্বশেষ প্রেরিত রাসূল। অতএব এরপরে তো বেহেশতের সুসংবাদ কারো কাছে পৌঁছানোর কোনো সুযোগ নাই। ফলে কেউ যদি বলে থাকে জামাতকে ভোট দিলে বেহেশতের টিকিট পাবে, এটা কোন হাদিসে, কোন ধর্মগ্রন্থে, কোথায় লেখা আছে, এইটা দেখাতে হবে যে রাজনীতি করে এমন একটি দলকে ভোট দিলে বেহেশতে যাবে। তাহলে নন্দী সাহেবকে ভোট দিলে মুসলমানরা বেহেশতে যাবে? তাহলে কি কালকে মোদি যদি জামাত ইসলাম করতো, মোদিকে ভোট দিলে বেহেশতে যাইতো লোকজন? তাই না? নন্দী যদি যোগ দিতে পারে, মোদিও পারে। বাংলাদেশে থাকলে হয়তো মোদি সাহেব বাংলাদেশে যোগ দিতেন জামাত ইসলামে। তাহলে মোদিকে ভোট দিলাম, ভোটাররা বেহেশতে যাবে? জামাত যাকে খুশি তাকে দাঁড় করিয়ে দিবে আর তাকে ভোট দিলেই মানুষ বেহেশতে যাবে? জামাতের যে অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্সের মধ্যে নাহিদকে, পাটোয়ারিকে ভোট দিলেও বেহেশতে যাবে? যারা জামাত করে না তাদেরকে ভোট দিলেও বেহেশতে যাবে? জামাতের সাথে কি হাত মিলালেই বেহেশতে যাওয়ার টিকিট পাওয়া যাবে? এগুলো ফাজলামো কথা না? না, জামাতের সঙ্গে হাত মিলে অনেক কিছুই তো হয়। জামাতের সঙ্গে হাত মিলিয়ে তো অলি আহমেদ সাহেব স্বাধীনতার ঘোষক হয়ে গেছেন। উনি তো আগে ছিলেন না, কিন্তু ওনার এই এই যে ইতিহাস নতুন, জামাত কিন্তু আগে ডিসক্লোজ আমার করে নাই। আরেকটা প্রশ্ন আছে। দেখেন, আমি কিন্তু জামাতের বিপক্ষে না, আমি শুধু কথাগুলি সমালোচনা করছি। একই ধরনের কথা বিএনপি বললে আমি সেটারও সমালোচনা করব। তো এইখানে দেখেন আরেকটা কাণ্ড তারা ঘটিয়েছেন। তারা একটা ম্যানিফেস্টো প্রকাশ করেছেন। আধিপত্যবাদী ভারতের কোনো কিছু তাদের ভালো লাগে না, কিন্তু তারা ভারতীয় সমস্ত ছবি ডাউনলোড করে ভারতের মহিলা, ভারতের ডাক্তার, ভারতের স্কুলের ছাত্রছাত্রী, স্কার্ট পরা, ওই কাপড় ভারতীয়, ওই চেহারা ভারতীয়, তাদেরকে ছবি দিয়ে, তাদের ছবি ব্যবহার করে তারা ম্যানিফেস্টো তৈরি করেছেন। তারা কি বোঝাতে চেয়েছেন? যে তারা জিতলে পরে আমাদের ছবিগুলি ভারতীয়দের মতো হাসি আনন্দে ভরে যাবে? ভারতীয় সরকারি ওয়েবসাইট থেকে তারা ছবি ডাউনলোড করে তাদের ম্যানিফেস্টোর মধ্যে ছেপেছেন। বাংলাদেশে মানুষ ছিল না যাদের ছবি তারা সেখানে ব্যবহার করতে পারতেন না? এখানে একটা মজার ব্যাপার আছে। বাংলাদেশে ছবি তুললে সেই ছবি তোলাকে তারা বিভিন্ন সময় ফতোয়া দেন যে ছবি তোলা যাবে না, এই না যায় সেই না যায় বলতে থাকে অনেকে। কিন্তু ধরেন ভারতে ছবি তোলা হয়েছে, এগুলো তারা আমরা তুলি নাই। তো অতএব ওগুলাকে এনে এখানে চেপে দিলে হয়ে গেল। ভারতের 26 লক্ষ লোক এখানে চাকরি করতো, তাদেরকে সবাইকে বিদায় করেছে নিশ্চয়ই, কিন্তু ভারত থেকে আবার তাদেরই ছবি ফেরত এনেছে। এবং আরো অদ্ভুত ব্যাপার আছে, আপনি চিন্তা করে দেখেন, এই যে তারা ম্যানিফেস্টো করেছেন সেখানে অধিকাংশ নারীর ছবিতে কোনো আহ, হিজাব তো দূরের কথা, স্কার্ফও নাই। কারণ ইন্ডিয়ান ছবি আনলে, ওখানে ইন্ডিয়ান ছবি আনলে স্কার্ফ থাকবে কোত্থেকে? ওখানে যেসব ডাক্তারদের ছবি ব্যবহার করা হচ্ছে, যেসব স্টুডেন্টদের ছবি ব্যবহার করা হচ্ছে, নির্ঘাত তারা মুসলিমও না। তো ওনারা কি বোঝাতে চাচ্ছেন? তারা যদি ইলেকশনে বিজয়ী হন, তাদের ম্যানিফেস্টোর ছবি অনুযায়ী নিশ্চয়ই আমরা ওইরকম হয়ে যাব। কারণ ওনারা এমন স্কুল বানাবেন, আমাদের ছাত্রছাত্রীদেরকে ওইরকম দেখা দেখা যাবে, আমাদের ডাক্তারদেরকে ওইরকম দেখা যাবে, তাই না? ওনাদের স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা নিশ্চয়ই ওইরকম হবে। তার মানে তারা এটা কি কি করতে চাচ্ছেন? আপনার মনে হয় যে এক ধরনের আনাড়িপনা নাকি ইচ্ছাকৃত? আপনার কি মনে হয়? না না, এগুলাই হচ্ছে তাদের কাজ এবং কথার মধ্যে অমিল। আধিপত্যবাদী ভারত ভালো না, কিন্তু ভারতের মডেল ভালো, ভারতের ছবি ভালো, ভারতের সরকারি ওয়েবসাইটে যেগুলা দিয়েছে সেগুলো অনেক ভালো। ওনারা জিতলে পরে আমাদের চেহারা ওইরকম হয়ে যাবে, সেটাই তো বোঝাতে চেয়েছেন। ম্যানিফেস্টোতে ছবি যেগুলো ব্যবহার করা হয়, এটা মানে কি? এটা মানে হলো যে আমরা যদি জিতি এমন বাংলাদেশ বানাবো, আপনারা ওইরকম হয়ে যাবেন। তা আমরা এখন ভারতীয়দের মতো হয়ে যাব? আমাদের চেহারা সুন্দর হয়ে যাবে ওইরকম? যে নাকি আমাদের চেহারা সুন্দর না সেজন্য আমাদের চেহারা বাদ দিয়ে তারা ওইসব ছবি এনেছেন? এগুলা হচ্ছে মানে এক ধরনের মানে শব্দটা উচ্চারণ করতে চাই না আমি আসলে, এক ধরনের কথা দিয়ে কথা না রাখে আর কি। যেসব কথা বলেন ওনারা, ওগুলো ওনারা বিশ্বাস করেন না। মনে করেন 3-4 দিন মাত্র আছে। এই সময় সবাই অবশ্য নির্বাচন নিয়েই কথা বলে, কে কেমন ভোট পাবে, কে জিতবে, কে হারবে, জিতলে কেন জিতবে, হারলে কেন হারবে, নানা রকম ইকুয়েশন হয়। আপনার সঙ্গে ওই সমস্ত ইকুয়েশন নিয়ে আমি আজকে একটু কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি একটা বিষয় নিয়ে কথা বলতে, যেটা হলো আমরা দেখেছি যে আমাদের দেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টর এটা সবসময় খুব গুরুত্ব পেয়ে থাকে। কারো ভারত প্রেম, কারো ভারত বিরোধিতা। ভারত তো আমাদের প্রতিবেশী দেশ, তার সঙ্গে আমাদের বিরোধিতাও থাকতে হবে, প্রেমও থাকতে হবে, আবার একটা ব্যালেন্সও থাকবে।
যার সঙ্গে প্রেম থাকে তার সঙ্গে বিরোধিতাও থাকবে। তো এই যে বিষয়গুলো, এটা খুবই একটা ডেলিকেট একটা মনে হয় একটা মাঝখানে একটা লাইন থাকে, যে লাইনটা একটু এদিক সেদিক হলে অনেক ঝামেলা হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ দেখেন আমরা দেখলাম জামাতে ইসলামের প্রচন্ড ভারত বিরোধিতা। আবার জামাতে যে ইশতেহার আছে, সেই ইশতেহারে যে বইটা আমি পেয়েছি, দেখলাম, আমি আমার কাছে খুব অবাক লাগলো। তারা কিন্তু ভারতীয় বিভিন্ন ছবি টবি, বিভিন্ন ওদের ম্যাগাজিনে, বিভিন্ন পত্রিকার ছবি একদম কাট পেস্ট করে দিয়েছে। তার মানে ওনাদের মধ্যে ভারতের প্রতি দৃশ্যতে একটা বিরোধিতা আছে, আবার অন্য দিক দিয়ে চর্যবৃত্তির ক্ষেত্রে একটা প্রেমও আছে। তো এরকম নানা রকম জিনিস থাকে। তো আমি এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে একটু খোলামেলা হতে চাই, যে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিছু প্রশ্ন আছে। আমার কাছে প্রথম প্রশ্ন, যে বাংলাদেশে যখন কোনো রাজনৈতিক সংকট আসে, তখন আমরা প্রথমে কেন ভারতের কথা ভাবি, দিল্লির কথা ভাবি, যে দিল্লির দ্বারা হচ্ছে কিনা, অথবা দিল্লি কি করছে, অথবা দিল্লির সঙ্গে সম্পর্কটা কি হতে পারে, এই প্রসঙ্গটা কেন উচ্চারিত হয়? আসলে কামাল ভাই, আপনি তো আসলে প্রতিবেশীকে কখনো অস্বীকার করতে পারবেন না। এটা তো সবচেয়ে বড় কথা না? ভারত আমাদের প্রতিবেশী, এবং 3 দিক দিয়ে ঘিরে থাকা প্রতিবেশী। এটা হচ্ছে একটা জেনারেল একটা আইডিয়া যে প্রতিবেশীকে আপনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু এই যে ভারত বিরোধিতা, এটাকে না অনেক ক্ষেত্রেই আমার মনে হয় কি, যে একটা পলিটিসাইজড একটা ইস্যু। এটাকে মানে অবশ্যই এটা পলিটিক্স, কিন্তু এই ইস্যুটা না তোলা হয় অনেক অভ্যন্তরীণ পলিটিক্স কে আড়াল করার জন্য। এটা আমার কাছে মনে হয়। কি কারণে এটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে যেমন আপনি প্রথমে একটি শব্দ বললেন যে জামাতে ইসলামের প্রচুর ভারত বিদ্বেষী মানে কথাবার্তা আমরা শুনেছি। তারা একটা অ্যান্টি ইন্ডিয়ান একটা আইডিয়া এস্টাবলিশ করার চেষ্টা করছে, বা যারা জুলাই আন্দোলনে ছিল বা এনসিপি, তাদেরকেও আপনি দেখবেন একই তালে কথা বলে, তাই না? তো এইটা আমার কাছে কি মনে হয় জানেন, এটা আমার কাছে মনে হয় যে তারা ওই তাদের প্রেজেন্টেশনের মতো, তাদের ইশতেহারের মতো, তাদের ছবির মতো, যে তারা ভারতীয় ছবি ব্যবহার করবেন, তাদের এমপিরা ভারতীয় নায়িকার কথা বলবেন, তাদের সুন্দর দেখে তাদের খুব ভালো লাগবে। কিন্তু তারা এটা আমাদেরকে মুখে বলেন, অন্তরে কিন্তু এক ধরনের কানেকশন আছে। এটা কেন করে জানেন? কারণ আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি গত 1.5 বছরের ভারত বিদ্বেষটা দেখেন, দেখেন ভারতের প্রতি বিদ্বেষ, পাকিস্তানের প্রতি বিদ্বেষ, মানে এগুলা তো সবসময় পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে। যেমন গত 17 বছরে শেখ হাসিনা যেমন করে পাকিস্তান বিরোধিতা করেছেন। ধরেন একটা এখনকার সময়ে কিন্তু আপনি যদি সত্যি ভূ রাজনীতি দেখেন, আমি ভূ রাজনীতি এত বুঝি না, কিন্তু 20, 25, 30 বছর আগেও ভূ রাজনীতি যেমন ছিল, গ্লোবালাইজেশনের যুগে কিন্তু তেমন নাই। 20, 25, 30 বছর আগে আমরা দেখেছি একটা দল, একটা দেশ এসে আরেকটা দেশের উপর একদম নেকেডলি ইন্টারভিন করে না। এখন কিন্তু এগুলো একটু অন্যরকম, যুদ্ধগুলোর কথা আপনি বাদ দিলে সেটা অন্যরকম। কিন্তু এই যে গত 1.5 বছরের সিচুয়েশনটা কোন জায়গায় গেছে দেখেন আপনি। বাংলাদেশের অভ্যন্তরীণ তো কিছু সংকট আছে, হ্যাঁ। বাংলাদেশে যে ইসলামিস্ট গ্রুপের উত্থান বলেন, আমাদের নিজেদের বিউরোক্রেটিক ঝামেলা বলেন, বা ইন্টারনাল পলিটিক্যাল প্রবলেম গুলা বলেন, বা নারী বিদ্বেষ বলেন, প্রত্যেকটাকে আপনি ঢাকার জন্য আমার কাছে মনে হয় যে ভারতের যে আপনি যে কোনো একটা প্রবলেমই হোক না কেন, ধরেন এই মুহূর্তে আপনার সাথে আমার একটা গন্ডগোল লাগলো, এটাই বলবে কি যে এটার পেছনে ইন্ডিয়ার হাত আছে। মানে প্রতিটা ইস্যুকে ভারতের একটা হাত আছে বলে এইটা প্রবলেমের ভেতরে না যাওয়ানোর জন্য এক ধরনের ভারতের ল্যাবে তৈরি একটা ভাইরাস বানিয়ে জিনিসটাকে একটা হালকা করার চেষ্টা করা হয়। এটা আমার ধারণা। দেখেন গত 1.5 বছরে, বা আপনি যদি রিসেন্ট 1, 1.5, 2 মাসে দেখেন, যখন প্রথম আলো ভাঙা হলো, উদীচী ভাঙা হলো না, সেখানে প্রো সেকুলার দালাল, ভারতীয় দালাল, মানে এগুলাই তো বলা হয়। আজকের প্রসঙ্গটা এমন এসছে, আজকেও দেখবেন যে আমি আর আপনি ভারতের দালাল হয়ে যাব। এটা আমার কাছে মনে হয় যে এটা পলিটিক্স, আপনি যাতে ইন্টারনাল পলিটিক্স এর মেইন প্রবলেম গুলোর দিকে দৃষ্টি দিতে না পারেন, এটাও এক ধরনের পলিটিক্যাল গেম আমার কাছে। এটা সরল জায়গা থেকে মনে হয়। যেমন একটা জিনিস আপনি জি, আমাকে বলেন, একটা বিষয় আপনি আমাকে বলেন, সেটা হলো গিয়ে, আপনি কি মনে করেন যে বাংলাদেশে যে কোনো নির্বাচনে, অথবা ক্ষমতায় যেতে, অথবা ক্ষমতায় টিকে থাকতে ভারতের আশীর্বাদ আসলে খুব জরুরি? আমি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, মানে অ্যাজ আ হ্যাঁ। কোনো পলিটিক্যাল পার্টি হিসেবে না, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে না, যেভাবে করে এটাকে পোর্ট্রেট করা হয় সেভাবে জরুরি না।
তবে একটা সুসম্পর্ক তো থাকতে হবে। কিন্তু ধরেন ভারতের সাথে আপনার সুসম্পর্ক মানেই হচ্ছে আপনি বিশ্বাসঘাতক, বা বিএনপির সাথে তার একটা যোগাযোগ হওয়া মানেই হচ্ছে বিএনপি ভারতের প্রজেক্ট নিয়ে আসছে। বিষয়টা তো তা না। বর্তমান যুগে আপনি তো আসলে দেখেন, আপনি যদি ইউরোপিয়ান পলিটিক্স গুলার দিকে দেখেন, আপনি জার্মানির পলিটিক্স এর দিকে দেখেন, টার্কির পলিটিক্স এর দিকে দেখেন, আপনি যুদ্ধ ব্যতীত কোন মানে প্রতিবেশীকে কিন্তু আপনি একেবারে নাকচ করে দিতে পারবেন না। আর ভারতের সাথে তো আমাদের অর্থনৈতিক ভাবে, আমাদের ইভেন আপনি শুধু অর্থনৈতিক কেন বলছেন, সামাজিক, কালচারাল, এইসব বিষয়গুলো তো আছে। এখন পর্যন্ত আমি আর আপনি যে ভারত নিয়ে আলাপ করছি, বা জামাতে ইসলামী যে বলছে তাদের বাসায় ভারতীয় চ্যানেল চলছে না, শাহরুখ খানের সিনেমা চলে না, রাশমিকাকে তারা সুন্দরী বলছেন না, বলছেন তো, বা ইন্ডিয়ান কাপড় পরছি না, তার মানে আপনি তো কমপ্লিটলি এটাকে নাকচ করে দিতে পারবেন না। কিন্তু আমি মনে করি যে যেভাবে করে পোর্ট্রেট করা হয়, যে একটা রাজনৈতিক দলের, যেমন আপনি দেখেছেন খালেদা জিয়ার জানাজাতে যখন ইন্ডিয়া থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লোক এসেছে, তখন বলা হয়েছে যে এই যে দেখো, মানে বিএনপি এখন ইন্ডিয়ার সাথে একটা যোগসূত্র করে ফেলেছে। বাট এগুলোতে একটা নর্মাল সম্পর্ক আপনাকে রাখতে হবে। তো যে কথাটার মধ্যে আমি আসলে থাকতে চাই, যেমন আমি কয়েকদিন আগে একজনের লেখা পড়ছিলাম, একটু জামাত ঘরানার একজন রাইটার। তিনি একটি লেখাতে, আমি নামটা না বলি, তিনি একটি লেখাতে লিখছেন যে আহ ভারতের কাছে প্রবলেম এখন কিছুই না। ভারতের কাছে প্রবলেম এখন বিএনপি না, কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তা না, শুধুমাত্র প্রবলেম হচ্ছে জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধারা নাকি ভারতের কাছে এখন মেইন প্রবলেম। এটা কিন্তু ভেরি প্রবলেমেটিক বিষয়টা। দেখেন, আপনি যখন এই কথাটা বলছেন যে জুলাই যোদ্ধারাই শুধু তাদের মানে প্রবলেম ক্রিয়েট করছে ভারতের, ভারতের সাথে বাংলাদেশের যে আরো অনেক অনেক বিষয় আছে, বাংলাদেশের সাথে চুক্তি আছে, বা বাংলাদেশের অভ্যন্তরীণ পলিটিক্স এর যে বিষয়গুলো আছে, যেমন বাংলাদেশের পলিটিক্স এ তো 5টা বিষয় ভেরি ইম্পর্টেন্ট। যেমন ইন্টারনাল পলিটিক্স, যেমন ধরেন মিলিটারি, মিলিটারি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা গেম প্লে করে। তারপর ধরেন একটা সিঙ্গেল ব্যুরোক্রেসি এখানে ইম্পর্টেন্ট গেম প্লে করে, পলিটিক্যাল পার্টি করে, রিলিজিয়াস গ্রুপ করে, এবং বিজনেসম্যানরা করে। এটা তো ইন্টারনাল পলিটিক্স কে এক ধরনের কন্ট্রোলের মধ্যে আনে। এখন আপনি এইখানে এমফাসাইজ না দিয়ে আপনি যদি সমস্ত কনস্পিরেসি বা সমস্ত গন্ডগোলকে ভারতের দিকে দেন, তাহলে হবে কি, আপনার চিন্তার মেরুকরণটাকে আপনি খুব সরলীকরণ করলেন, এবং সেই জায়গা থেকে আপনি এই যে একটা ইসলামিক গ্রুপের উত্থান হচ্ছে, এই যে নারী বিদ্বেষী বিশাল একটি গ্রুপ তৈরি হচ্ছে, এগুলাকে আপনি ঢেকে দিচ্ছেন। আমার মনে হয় যে এই ন্যারেটিভ গুলা তৈরি করা হয় বাজারে, যাতে মূল ইস্যুটা সামনে না আসে। মূল ইস্যুটাকে ঢেকে ফেলার জন্যই মনে হয় এই ধরনের একটা ন্যারেটিভ তারা তৈরি করে, এটা আমার ধারণা। আচ্ছা, একটা কথা বলেন, আপনি দেখবেন যে যখন নাকি শেখ হাসিনা সরকারের পতন হল, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার এলো, আমরা ভারতের মিডিয়াগুলোতে দেখলাম একটা হই হই রই রই ব্যাপার। তারা এমন ভাবে প্রচার করা শুরু করলো, আমি তো একটা ভারতের মিডিয়াতে এমনও দেখেছি যে ঢাকা শহরের রাজপথে নাকি লাশের পর লাশ পড়ে আছে, এরকমও তারা কিন্তু বলেছে। কলকাতার কিছু বাংলাতে কিছু টিভি, রিপাবলিকান টিভি এরকম দেখলাম, ওখানে ক্লাউনের মতো একটা লোক লাফালাফি করছে আর বলছে যে এই মাত্র সব শেষ হয়ে গেল, মুঘল তুমুল, এগুলো আমরা দেখেছি। কিন্তু এখন যখন নির্বাচনটা বাংলাদেশে ঘনিয়ে এসেছে, বা নির্বাচনের একদম আগ মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে, আমি কিন্তু ভারতের মিডিয়ার সেরকম তৎপরতা আর দেখছি না। এখন যেন তারা চুপচাপ বসে দেখছে যে কি হয় না হয়। এই যে পরিবর্তনটা, আপনার কাছে কি মনে হয়, এটা আপনার কাছে কি ইঙ্গিত করে? এটাই তো এখন এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক অবস্থান না? মানে ভারতও তো আসলে ওই জায়গা থেকেই দেখে যে ভারতকেও তো বাংলাদেশের সাথে, মানে বাংলাদেশ ছোট দেশ হতে পারে, বা অনেক জায়গায় তারা আমাদের কন্ট্রোল করার চেষ্টা করতে পারে, কিন্তু বাংলাদেশকে তো নাকচ করে দিতে পারবে না। বাংলাদেশের ইন্টারনাল স্টেবিলিটি তো তার রাজনীতিতে তো একটা প্রভাব ফেলে। তো এটাই আমি মনে করি তার একটা সুবিধাজনক অবস্থান। কিন্তু ওই মুহূর্তে আপনি যেটা দেখেছেন যে একজন জাম্প করে এখান থেকে পড়ছে, মঞ্চের ওখান থেকে পড়ছে, আজে বাজে কথা বলছে, তাই না? ইভেন ভারতীয় মিডিয়া গুলোর কিন্তু আপনি দেখবেন ওদের কর্তৃত্ববাদী অ্যাটিটিউডটা কিন্তু সব সময় থাকে। আপনি আমি যদি একটা টক শোতে যাই, দেখবেন ওরা এমন করে কথা বলে আপনার মনে হবে যে এটা কোনো জার্নালিস্ট কথা বলছে না, আপনি গুরু শিক্ষক না, আপনাকে ধমক দিচ্ছে। মানে এরকম একটা অ্যাটিটিউড তারা করে। তো ওই সময়টা আসলে প্রেক্ষাপট তো অন্য ছিল। এবং ভারতকে 17 বছর, যেমন শেখ হাসিনা বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত এটা কোনোদিনও ভুলতে পারবে না, বা এই টাইপের একটি কথা। বা শেখ হাসিনা ওখানে আছে এক ধরনের, শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ধরেন ওই দলটাকে এবং আমাদের মুক্তিযুদ্ধকেও এই ন্যারেটিভটাই তো তৈরি করা হয়েছিল যে আমরা ভারতের ডানে পেয়েছি।
বা শেখ হাসিনার ক্ষমতাটাও ভারতের সাথেই সংযুক্ত, এই জন্য এক ধরনের ওনারশিপ ক্রিয়েট হয়েছিল। আমি মনে করি যে এটা তাদের এক ধরনের সাইকোলজিক্যাল ওনারশিপ, এবং সেই ওনারশিপটা যখন তারা বিঘ্নিত হয়েছে, তারা এক ধরনের অ্যাগ্রেসিভ হয়েছে। কিন্তু আস্তে আস্তে করে তারা যখন এখন দেখছে যে বাংলাদেশ আসলেই, আপনি যতই ক্রাইসিসের কথা বলেন না কেন, আমি তো বিশ্বাস করি যে একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, তখন এই ভারতের অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। যেমন ধরেন আপনার আহ ভারতের যে চুক্তিগুলো হয়েছে, আমার একটা কথা সবসময় মনে হয়, দেখেন ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু অনেক সুযোগ ছিল মাসুদ ভাই, যে কত চুক্তি আমরা সারা জীবন শুনেছি না, দেশ বিক্রি হয়ে গেছে, এই চুক্তি হয়েছে। আপনি কি একটা চুক্তি তারা আমাদেরকে জনগণের সামনে প্রকাশ করেছে? বা হাসিনার আমলে যে চুক্তিগুলো হয়েছে, তারা কি বলেছে যে এই দেশ বিক্রির এই চুক্তি হয়েছে, এই চুক্তিতে এই ক্লজ গুলা ছিল, এটা দেশকে বিক্রি করে দেওয়ার জন্য যথেষ্ট? দেখেন, এগুলা হচ্ছে কি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না? মানে এতই কি সস্তা, বা দেশের কি কোনো মানে টাকা পয়সার দাম আছে যেটা বিক্রি হয়ে যাবে? তার মানে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্রিয়েট করে, যেখানে ধরেন এই দেশের মানুষ একটা সামান্য অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে জিনিসপত্র ভেঙে চুরে গুড়িয়ে ফেলতে পারে, ওই আন্ডারস্ট্যান্ডিংটা, বা যে দেশে ধরেন এখনো সাক্ষরতার মানে হার কি আপনি শিক্ষিত বলেন, সেই দেশে এই ধরনের একটা সেন্টিমেন্ট প্লে করাটা তো খুবই ইজি। এবং এই গেমটাই প্লে করে আমাদের রাজনৈতিক নেতারা। আপনার কি মনে হয় এটা ভারত প্লে করে? আমি তো মনে করি যে আমাদের ইন্টারনাল রাজনৈতিক নেতারাই, তাদেরকে আমরা যাতে প্রশ্ন না করতে পারি, তাদের দিকে অঙ্গুলি না তুলতে পারি, তারা নিজের একটা নিরাপদ জায়গায় থাকার জন্য এই ভারতের ল্যাবে তৈরি ভাইরাস আমাদের মধ্যে ছেড়ে দেয়। কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আছে। ভারত ভারত আপনাকে একটা বড় দেশ পাশে থাকলে যেটা হয় সেটাই হয়। ভারত তো শুধু আমাদের সাথে করে না, শ্রীলঙ্কার সাথে করেছে, নেপালের সাথে করে, তাই না? এই ধরনের একটা জিনিস তো সবসময় করছে। কিন্তু আমার কাছে মনে হয় যতটা না এটা ভারত কর্তৃক ক্রিয়েটেড এবং যতটা না সিরিয়াস, ততটা আমাদের ইন্টারনাল পলিটিক্যাল পার্টিস গুলা যারা আছে, যারা নেতারা আছে, যাদেরকে আপনি সরাসরি প্রশ্ন করতে পারেন যে তুমি কেন এই বিদ্বেষী কথাটা বলছো, তুমি কেন নারী বিদ্বেষ ক্রিয়েট করছো, এটা অনেক ইজি হয়ে যায় ওইভাবে নেওয়াতে, যে সমস্ত দৃষ্টি আপনি ভারতের দিকে দিয়ে দিবেন, তাহলে তার রাজনীতি করতে সুবিধা হয়। আমার এটা ধারণা। জি, আমরা প্রায় শেষ পর্যায়ে আর মাত্র দুটো প্রশ্ন আপনাকে করতে চাই। একটা কথা হলো কি যে এটা তো আপনি মানবেন এবং এটা আমরা নিজেরাও বুঝি যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এটা স্বাধীনতার পর থেকে এর মধ্যে তো অনেক এসেছেন, বঙ্গবন্ধু এসেছেন, জিয়াউর রহমান এসেছেন, এরশাদ, হাসিনা, খালেদা, সবাই তো এসেছেন। আমার মনে হয় যে এই সময়ে ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এর চেয়ে খারাপ সম্পর্ক সম্ভবত আর কখনোই ছিল না। তো আপনার কি মনে হয় যে একটা যদি নির্বাচন হয়, নির্বাচনটা যদি ভালো নির্বাচন হয়, নির্বাচনে যেই জিতুক, যখন কোন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, আপনি কি মনে করেন যে এই যে শীতল সম্পর্ক, এই বরফ কিছুটা হলেও গলবে? আমি তো আসলে বিশ্বাস করি, আপনার কথার সাথে আমি 100 ভাগ একমত, যে বাংলাদেশের ইতিহাসে গত 1.5 বছর মানে অ্যান্টি ভারত সেন্টিমেন্ট যেভাবে তৈরি করা হয়েছে, এটা আগে আগে ছিল, একভাবে ছিল, আর হাসিনার বয়ান তো অন্যরকম ছিল, তাই না? সেটা ছিল, রাইট। কিন্তু এইবার ম্যাসিভ জায়গায় গেছে। বিশ্বাস করেন, এই যে কথাটা প্রথম থেকেই বলছি, যে এটা কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমাদের ইন্টারনাল পলিটিক্যাল পার্টিস গুলার তৈরি একটা ন্যারেটিভ, এবং এই ন্যারেটিভটা তারা তৈরি করে তাকে আপনি যাতে প্রশ্ন না করতে পারেন। এখন আমি এটা অবশ্যই বিশ্বাস করি যে বাংলাদেশের সাথে সম্পর্ক তো ধরেন ভারতের ইলেকশনের পরে শীতল জায়গা থেকে উষ্ণ হবে। আমি উষ্ণ হওয়ার পথে, শীতল সম্পর্ক আমি চাই না, উষ্ণ হবে। এবং সেই সাথে সাথে আমি মনে করি যে পার্টিকুলারলি একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা সরাসরি বলি যে ইসলামিস্ট, আমরা যে একটা ভাবনার চিন্তার জায়গায় আছে আমাদের, তারা ক্ষমতায় আসলে মানে যেভাবে করে দেশের নারী থেকে শুরু করে অন্যান্য সমস্যাগুলো হবে, মানে অ্যাড্রেসটা অন্যভাবে হবে। কিন্তু যদি অন্য কোনো দল, একটা মধ্যপন্থী দল ক্ষমতায় আসে, তাহলে এই সম্পর্কটা অবশ্যই ভালো হবে। এবং আমি বিশ্বাস করি যে ধরেন এখন বললে বলবেন যে আচ্ছা বিএনপির পক্ষে কথা বলছি, কিন্তু আপনি বেগম খালেদা জিয়ার সময়ও দেখেছেন যে ভারত বিরোধিতা কিন্তু ওইভাবে আসে না, কিন্তু একটা শক্ত অবস্থান ছিল। এবং এই মুহূর্তে যিনি বিএনপির হাল ধরেছেন, তিনি কিন্তু এসে তার একটা স্লোগানই আছে, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। এবং আমি কিন্তু এটা বিশ্বাস করতে চাই, কারণ দেখেন আমরা এমন একটা সিচুয়েশনে আছি কামাল ভাই, যে এই
গত ১.৫ বছরে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে মানে আমাদের হয় কি, আমাদের নিজেদেরও তো একটু ক্লান্ত লাগে, তাই না? আমাদের মানসিক ক্লান্তিটাও তো আসে। আমরা নিজেদের ফোকাসকে আরেক জায়গায় সরিয়ে ফেলি। আমি এটা করতে চাই না। আমি আমার এনার্জিকে পজিটিভ জায়গায় খরচ করতে চাই। তাহলে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট যে ভারতকে আমরা একটা প্রতিবেশী দেশ হিসেবেই দেখবো, এবং সেই প্রতিবেশী দেশের সাথে মানে দেনা পাওনা হিস্যা যতটুকু হওয়া দরকার সেটা রাজনৈতিক ভাবেই হবে, এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই হবে। সো আমি মনে করি যে ভারত ওই যে প্রভুর যে কথাটা ছিল, প্রভুর জায়গায় না যে আমি বন্ধুর কথাও বলি না, বা আপনি যে প্রেমিক প্রেমিকার কথা বললেন, প্রেম টেম বাদ দেন, অনেক প্রেম হয়েছে এই জীবনে, হ্যাঁ। প্রেমের অপোজিটেই থাকে হচ্ছে ঘৃণা। যত কম প্রেম তত কম ঘৃণা। আমরা আসেন মাঝামাঝি থাকি, আমি এটা বিশ্বাস করি, থাকতে পারবো মাঝামাঝি। আমি একদম শেষ প্রশ্ন করছি, আমাদের নির্বাচন তো একদম দ্বার প্রান্তে চলে এসেছে, অনেক অনেক কথা বলছেন। আপনি কি মনে করেন এই নির্বাচনে কোন বৈদেশিক শক্তি কোন ধরনের প্রভাব বিস্তার করতে পারে, অথবা পার্টিকুলারলি ভারত কোনো প্রভাব বিস্তার করতে পারে? আমি আপনার কথায় উত্তরটা একটু ডিপ্লোম্যাটিক ভাবে দিব না সত্যিই দিব সেটা চিন্তা করে, ঝামেলা তো হয়, বুঝছেন না? কিন্তু আমি যদি আমার মনের কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি না যে মানে এক্সটার্নাল কিছু ফ্যাক্টর, ধরেন কিছু এলিমেন্ট থাকতে পারে, ধরেন এক ধরনের কোনো একটা প্রপাগান্ডা তৈরি হলো, বা এগুলো তো আমরাও করি, কিন্তু আমি মনে করি যে এই ইলেকশনকে বিতর্কিত করার জন্য আমাদের দেশের ভিতরে যে ফ্যাক্টর গুলো আছে সেটাই যথেষ্ট। আমি মনে করি যে এই ফ্যাক্টরটা, আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা শুনছি, আমরা আজকে পর্যন্তও কিন্তু বাজারে এই কথা চাওয়ার আছে যে ইলেকশন হবে তো, যেটা আমরা, হ্যাঁ, তো এটা তার ভারত তৈরি করে দেয় না। বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে কথাগুলো আমরা শুনি সেটা, অথবা কত সহিংস হতে পারে এই ইলেকশনটা, এটা ভারত তৈরি করে দিচ্ছে না। আমাদের ভেতরেই কেউ না কেউ আছে যারা ভারতের পারপাস সার্ভ করে, যারা অন্যের পারপাস সার্ভ করে এবং নিজেদের পারপাস সার্ভ করে। সো আমি মনে করি যে সঠিক দেশপ্রেম থাকলে, মানে আপনার ব্রেইনের ভিতর এত দেশপ্রেমেরও দরকার নাই, মানে আপনার ভেতরে যদি ওই জিনিসটা থাকে যে আমি দেশের ভালো চাই, এটাই যথেষ্ট। দেখেন, এই প্রসঙ্গে একটা কথা বলি যে দেশপ্রেম দেশপ্রেম বলে আমরা যে মুখে ফেনা তুলে ফেলি, তাই না, যে দেশপ্রেম দেশপ্রেম, প্রকৃত দেশপ্রেম কি আপনি কখনো মানে বাংলাদেশে কয়জন মানুষের হাত দিয়ে দেখেছেন? দেখেন, একটা দেশে আমি জীবনে অনেক সময় কাটিয়েছি, পড়াশোনা করেছি জার্মানির মতো একটা দেশে, হ্যাঁ। সেই দেশে আপনি দেখছেন যে 2টা বিশ্বযুদ্ধ তারা কিভাবে ফেস করেছে, কি অবস্থা তাদের হয়ে গেছিল। কিন্তু বিশ্বাস করেন, জার্মানিতে এত বছর কাটে আমি কোনোদিন শুনি নাই যে আহ জার্মানি হিটলারের নাম তো আপনি নিতেই পারবেন না, আপনাকে জেলে ধরে নিয়ে যাবে, হ্যাঁ। তো এই যে পশ্চাৎপদতা, এখন পর্যন্ত স্বাধীনতার ঘোষণা কে দিল কি দিল না, এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নাকি আরেকটি দল ক্ষমতায় আসলে লিখবে, এখনো যখন আপনি 53-54 বছর জিনিসের আগে নিয়ে, অথবা আপনার জাতীয় সঙ্গীতকে আপনি বদলে ফেলতে চাবেন, এই একটা লুপের ভিতর যখন আমরা ঘুরপাক খাচ্ছি না, তখন একটা দেশের ইলেকশনকে আনস্টেবল করতে বিদেশি শক্তির দরকার হয় না, দেশের ভেতরে শক্তিরাই যথেষ্ট।